আবার তারা হয়তো দেখবেন কিছুদিন পর আবার বলবেন না যে ও আমাদের পাড়ার জামাই বলে, কারণ আমি পরিষ্কার দেখতে জামাই পাচ্ছি বলতেও তারা একদিন লজ্জা পাবে। কিন্তু কেন এটা বলা হলো যে আপনি মুসলিম হয়ে মুসলিমদের বিরুদ্ধে কথা বলেন, এই মানে অভিযোগটা আপনার বিরুদ্ধে অনেকেই কেন নিয়ে আসছেন? আমি মানে হ্যাঁ মুসলিমদের বিরুদ্ধে কথা বলি, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলি সেটা কিন্তু না। মুসলিমদের বিরুদ্ধে মানে যারা ইসলাম ধর্ম পালন করছেন তাদের আচরণ এমন, যেটা আমার কোথাও মনে হয় যে এটা ইসলাম ধর্মের মধ্যে পড়ে না। তো সেজন্য আমাকে অনেক সময় সেই সব মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে হয়। এখন সেই সব মুসলিমদের বিরুদ্ধে কথা বললে সেই সব মুসলিমরা নিশ্চয়ই কষ্ট পাবেন, তাদের ক্ষোভ হবে, রাগ হবে আমাদের উপরে। তো সেই জায়গা থেকে তারা বলতে পারেন, কিন্তু যারা ডিপলি ভাববেন যে আমি কেন বলছি, কি জন্য বলছি, আমি কি ইসলাম ধর্মটার সম্পর্কে বলছি না ইসলাম ধর্ম যারা পালন করছেন তাদের একটা অংশের বিষয়ে বলছি, সেটা বুঝতে হবে। তো যারা প্রতিবাদ করছেন, যারা আমাকে বলেন এইসব কথা, তাদেরকে একটু ধরতে হবে তারা হচ্ছে ওই ধরনের মুসলিম যারা ইসলাম ধর্ম সম্পর্কটাই মানে ইসলাম ধর্মের সম্পর্কেই ভালো জানে না। তো তাদের ওই রকম ভাবনা হয়, তারা সেরকম বলে থাকেন। তো আমি তাদের ভাবনা নিয়ে খুব বেশি ভাবিত না, তাহলে তো আমি তো বন্ধই করে দিতাম বলা। আমার কোথাও বলা হচ্ছে যে ধর্মীয় গোড়ামি যে বিষয়গুলো, কুসংস্কার নিয়ে যে বিষয়গুলো, সেগুলোকে আপনি সূর্যের আলো মতো পরিষ্কার করে সামনে নিয়ে আসেন। পাকিস্তানেরও অনেক চ্যানেলকে ব্লক করা হয়েছে, অনেক এক্স হ্যান্ডেল বা এইসব সোশ্যাল মিডিয়া পেজ বন্ধ করা হয়েছে। তো পাকিস্তানকে যে কারণে বন্ধ করা হয়েছে, একই কারণ যদি বাংলাদেশ থেকেও আসে তো সেখানে আর বন্ধ না করার কি আছে? দুটো সেম ক্যাটাগরি হয়ে গেছে না? আপনারা এতক্ষণ পাকিস্তানের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব হচ্ছে, পাকিস্তানের মিডিয়া যা বলছে তাদের মতো করে বলছে, আমাদের মিডিয়া যা বলছে বলছে, কিন্তু থার্ড একটা দেশ তারা যদি দেখে যে একটা কোন একটা পক্ষ, আপনি কতটুকু স্বাধীনতা ভোগ করছেন বাংলাদেশের খবর প্রচার করতে চেয়ে? না, বাংলাদেশের খবর প্রচার করতে গিয়ে আমাদের এখানে তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের ওখানে সমস্যা যায় না। আপনাদের সরকার আবার চ্যানেল ব্যান করবে কিনা সেটা করতে পারে, তাদের ব্যাপার, তাতে কোনো যায় আসে না। আমার বক্তব্য আমি দেখি বাংলাদেশে যা রিয়াকশন আসে, তাতে মনে হয় অনেকেই ক্ষুব্ধ। তারা ভাবেন যে আসলে আপনাদের ওখানে আমি আসলে আপনাদের ওখানে কি অবস্থা, আমার তো মাঝে মধ্যে মনে হয় যে ওটা সরকার চলছে না কি চলছে। আমি হয়তো আপনার শুনতে খারাপ লাগবে আপনার দেশ, কিন্তু আমার কোথাও মনে হয় যে ওখানে আইন যেভাবে চলে সেটা তো পুরোটাই শাসকের একেবারে কন্ট্রোলে, বাকিদের কোনো কথা বলার কোনো জায়গা নেই। আপনাদের ওই নুসরাত ফারিয়াকে যেভাবে অ্যারেস্ট করা হলো, আবার তাকে চাপে পড়ে ছেড়ে দেওয়া হলো, এগুলো বোঝা যায় যে কিভাবে সরকারটা চলছে। আদৌ আইন মেনে চলছে বলে তো আমার মনে হয় না। তো সেখানে অন্য পক্ষের আওয়াজ আসে না। আওয়ামী লীগের খবর ওখানে নিশ্চয়ই কেউ সহজে কোনো মিডিয়া করতে চায় না। তো আমরা যখন সেগুলো করি, সেগুলো অনেকে দেখেন, কারণ তারা তো দেখার সুযোগ পাচ্ছেন না। তো সেই জন্য হয়তো আমাদের চ্যানেলগুলো, এখানকার চ্যানেলগুলো অনেকে ফলো করেন ওখান থেকে। কিন্তু আমরা যেহেতু বলে ফেলছি যেগুলো ওখানকার মিডিয়া বলছে না, বলতে পারছে না বা বলতে দেওয়া হচ্ছে না, তো তাতে রাগ জন্মাচ্ছে। তো সেই রাগ থেকে ওখান থেকে কোনো রকমের রিয়াকশন দেওয়া হয়। এখানে তো মবের ভয়ে অনেক চ্যানেল মানে কথা পরিবর্তন করে ফেলেছে, চ্যানেলে ভাঙচুর করা হচ্ছে, চ্যানেলে যে অগ্নিসংযোগ করা হচ্ছে, তাহলে কিভাবে বলবেন? না, আমি তো দেখেছি এই চ্যানেলগুলো নিজেদের অবস্থান পাল্টে ফেলেছে। আমি তো একটা সময় একরকম দেখতাম, এখন একরকম দেখছি। আগে একরকম ভাবে খবর পড়া হতো, এখন অন্যরকম ভাবে দেখছি। তো এটা পাল্টে ফেলেছে। এটা দেখুন, অস্তিত্বের সংকট হলে মিডিয়াতে একটা একতা, শুধু নেশা না, একটা পেশা অনেকের সঙ্গে অনেকের যোগ রয়েছে, সেখানে তারা পাল্টাতে বাধ্য হয়েছে। কিন্তু এটা তো স্বাধীনতা না। আমার একটাই প্রশ্ন, হাসিনা খুব খারাপ ছিলেন আপনারা অনেকে বলে থাকেন, ঠিক আছে, কিন্তু আপনারা যে ভালো তার পরিচয়টা কি? সেই তো একই গন্ডগোল, একই মব জাস্টিস কোনো জাস্টিস হলো? তো এটা তো সেই একই ব্যাপার। তার মানে আপনাদের দিনটাও সেই ওই রকমই হবে। আমি এটাই বলার চেষ্টা করি। আপনি দেখুন, বাংলাদেশের সঙ্গে আমাদের আর কি সমস্যা আছে? আমরা তো আর বলছি না যে বাংলাদেশকে নিয়ে নেব। বাংলাদেশ একটা প্রতিবেশী দেশ, আমাদের একটা আলাদা একটা সেন্টিমেন্ট আছে, যেহেতু ভারত এই দেশটাকে, যেহেতু আমাদের কালচার এক, ভাষা এক, পোশাকের পছন্দ এক, খাওয়ার রুচি অনেকটা আমাদের মিল আছে, আমাদের আবহাওয়াগত মিল আছে, আমাদের একটা মানে এই বাংলাদেশ তো ভারতবর্ষই ছিল, সেটাকে ধারণ না করে কিছু সংখ্যক মানুষ ধারণ করে যে বাংলাদেশ পাকিস্তানি ছিল, কিন্তু তার পূর্বে কি ছিল সেটাকে স্মৃতি থেকে একেবারেই মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে আর কি। আমাকে কথা হচ্ছে, এটা কি বিরাট কিছু ভালো হবে? মানুষ তো ভবিষ্যতের কথা ভেবে এগোন। এই যে ভাবনা থেকে বাংলাদেশিরা এখন এইসব করছে, তাতে কি ভবিষ্যৎ ভালো হবে? আজকে আমি দেখছি যে পাকিস্তান যেভাবে বলার চেষ্টা করছে ওদের নাকি বিরাট জয় হয়ে গেছে, অমুক তমুক, আমি দেখছি প্রচার হচ্ছে, এবং সেটা বাংলাদেশের মিডিয়াও সেই কথাটাই বলছে। তো আমি বলছি, জানি না পাকিস্তানিদেরকে নিয়ে এতটা উল্লাসের কি আছে? আচ্ছা, একই সঙ্গে তো দেশগুলো তৈরি হয়েছিল, পাকিস্তান এবং ভারত। আচ্ছা, সব দিক দিয়ে ভাবুন তো, ইকোনমিক্যালি কোন দেশ এগিয়ে রয়েছে, শিক্ষা দীক্ষাতে কোন দেশ এগিয়ে রয়েছে, বিশ্বের দরবারে কোন দেশ এগিয়ে রয়েছে। তাহলে দুটো দেশের মানসিকতা তফাৎটা, সেটা তো বুঝতে হবে। আজকে পাকিস্তানের থেকেও তো বাংলাদেশ ভালো পর্যায়ে যাক, আমার মনে হয় ভালো পর্যায়ে একটা
ছিল। আমাদের দিক দিয়ে তো আমরা মনে করি, অত মন মানসিকতার দিক দিয়ে আমার দেখা মতে ভারতের বাঙালিরা বাংলাদেশ নিয়ে কিন্তু গর্ব করতো যে বাংলাদেশ যেই জায়গায় ছিল, যেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, সেই বাংলাদেশ নিয়ে আমরা প্রাউড ফিল করি। মাথা পিছু আয় আমাদের দেশের তুলনায় বাঙালিদের সবচেয়ে আয় বেশি, এবং বাংলাদেশের উন্নতির পিছনে যে শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, এটা নিয়ে কিন্তু ভারতের বাঙালিদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল, আশ্চর্যজনক একটা অনুভূতি ছিল। কিন্তু আমরা এই জুলাইয়ের পরে কিন্তু দেখতে পেয়েছি কিছু পন্থীরা শেখ হাসিনাকে নিয়ে নেগেটিভ সমালোচনাও করেছে। এবং এই ইউনুসের যে শ্বশুরবাড়ি এলাকার লোকজন আছে, আপনাদের পুরুলিয়া এলাকাতে তার শ্বশুরবাড়ি, সেদিকের মানুষগুলা মিষ্টি খাওয়া খাওয়াই করেছে যখন সে ক্ষমতায় বসলো আনন্দের ঠেলায়। এবং ইলিশ মাছ পাঠানো হলো ত্রিপুরায়, কলকাতায়, যারা অনেকেই নাকি এই সরকারকে সমর্থন করেছে, এই কথা রেজওয়ানা চৌধুরী মানে অকপটে স্বীকার করেছেন সবার সামনে। তো এই যে কিছু মানুষ স্বজনপ্রীতি করছে ডক্টর ইউনুসকে শুধুমাত্র ইলিশ খাওয়ার আশায়, কিন্তু আপনি বোধহয় এই খবরটা আপনি চ্যানেলে প্রচার করেছেন, বাংলাদেশ থেকে মানব বোমা যাবে কলকাতা ধ্বংস করতে। তো তারা এখন এই জিনিসটাকে কিভাবে নিবে? এটা কি প্রতিরোধ করবে, না তাদেরকে আমন্ত্রণ জানাবে যে আসো আমাদের মানব বোমা এসে আমাদেরকে কলকাতা উড়িয়ে দাও? তারা তো ইলিশ খাওয়ার আশায় ডক্টর ইউনুসকে জামাই হিসেবে বরণ করে নিয়েছিল, তো তাদের কি হবে? জামাই হিসেবে তারা মিষ্টি খেয়ে রাখতে পারেন, কিন্তু এখানে কোনো চান্স নেই, এখানে কোনো চান্স নেই। এখানকার সরকার এতটাই আঁটোসাঁটো রয়েছে এবং সীমান্তে যে কড়া নিরাপত্তা এখন দিন দিন বাড়ানো হচ্ছে, অতটা সহজ না। আর যারা সেই সময় মিষ্টি খেয়েছেন, আবার তারা হয়তো দেখবেন কিছুদিন পর আবার বলবেন না যে ও আমাদের পাড়ার জামাই বলে, কারণ আমি পরিষ্কার দেখতে একদিন লজ্জা পাবেন, বা হয়তো বুকে সেটে ঘুরতে হবে যে ইউনুসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি দেখুন, আমি এটা বলতে পারি, যখন ইউনুস ক্ষমতায় আসছেন বলে খবরটা পেয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল যে ঠিক আছে, বেটার, মানে অন্য কারো হাতে সরাসরি ক্ষমতায় চলে গেলে, ডক্টর ইউনুস যেহেতু একজন নোবেল জয়ী এবং একটা আধুনিক শিক্ষায় শিক্ষিত, আমার মনে হয়েছিল যে লোকটি অন্তত ওই পুরোটাই হেফাজতের হাতে চলে যাওয়া থেকে বিষয়টা ভালো হলো, একেবারে খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু পরে মনে হলো যে বেকার, পুতুলের মতো চেয়ারে বসে রয়েছেন, তো কোনো ক্ষমতা নেই, কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ভাবুন না, চিন্ময় প্রভুর জামিনটা তো ইজিলি হয়ে গেছিল এবং হয়ে যাওয়ারই কথা, কিন্তু পরবর্তী সময় আবার কেস ট্যাগ করা হলো, মানে একটু পরিষ্কার ওই জামাতি জিহাদিদের চাপে পড়ে আবার তাকে আটকানো হলো। তার মানে কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। আবার দেখুন নুসরাত ভাইয়াকে ধরা হলো, আবার একটা শিল্পী একটা চরিত্রে, বিশেষ চরিত্রে অভিনয় করার কারণে যে তাকে আটক করা হলো। ভারতেও তো আপনাদের দেখা যায় যে বিজেপিতে রাজনীতি করছে কঙ্গনা, পাশাপাশি সে কিন্তু কংগ্রেসের ইন্দিরা গান্ধীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। তো সেই জন্য কি তাকে অ্যারেস্ট করবে বিজেপি? বা কলকাতায়ও যারা মমতার দল করে, তারা যদি বিজেপির কোনো প্রযোজনা সিনেমাতে, ঐতিহাসিক সিনেমাতে কোনো ক্যারেক্টার করে, তাহলে কি মমতা তাকে অ্যারেস্ট করবে? এই পরিবেশটা কি আপনাদের এখানে আছে? আমি তো এটা খুব অবাক হয়েছিলাম। আমি ভাবছিলাম যে অন্য কোনো মামলা টামলা আছে। আমি যে কথাগুলো শুনলাম, সব খবর তো আমরা রাখি না, তো আমার মনে হচ্ছিল হয়তো অন্য কোনো ভারী কোনো কেস। কিন্তু যখন ওটা শুনলাম, আমার হাসি লেগেছে যে দেখুন, ভারতবর্ষে এরকম ভাবনাই কখনো ভাবা যায় না। এরকম আছে যে অন্য দল করেন, কিন্তু অভিনয় করেন, সেখানে কিন্তু আমরা সেই বিরোধ দেখি না সেই অর্থে। আর এরকম অ্যারেস্ট করে নেওয়া তো একেবারেই না। তো মানে অবাক লেগেছে যে কেউ একজন অভিনয় করেছেন, তার জন্য তাকে গ্রেপ্তার করা, এবং আমি যেটা বলছিলাম তারপর দুদিনের মধ্যে ছেড়ে দেওয়া, হয়তো করে খুব রিয়াকশন হয়েছে। ফারুকির বউকে সবাই অ্যারেস্ট করতে চেয়েছে, এবং ফারুকি তার বউ নিয়ে মবের ভয়ে বোধহয় সে নিজে বাধ্য হয়ে তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করেছে। আমি বাংলাদেশের বেশ কিছু সিনেমা আগে দেখেছি বা দেখতাম। বাংলাদেশের কালচার আমার খুব ভালো লাগতো, রেডিওতে শুনতাম ছোটবেলায়, তখন রেডিও তখন রেডিওই ছিল। শুধুমাত্র পার্টি করার জন্য যে কাউকে অ্যারেস্ট করা হয় এবং কেসে ফাঁসানো হয় একটা গোটা পার্টিকে, আমি একটা কথা বলি, যাই বলি না কেন, যে এটা কিন্তু ভালো লক্ষণ না। আমি কালকে দেখছিলাম যে নির্বাচন কমিশন বলে দিয়েছে যে আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারবে না, কারণ যেহেতু ওদের কর্মসূচি স্থগিত রাখতে বলা হয়েছে, ব্যান করা হয়েছে। তো আমি জানি না এটা কোন ভাবনা থেকে, এবং ভাবনা বলতে যারা করছেন, সরকার পক্ষে যারা আছেন, তারা যে কি কেন করছে, কত বড় বুমেরাং হবে, এটা তারা কেন বুঝতে পারছে না। ধরুন আওয়ামী লীগের সমর্থন নেই বলা হচ্ছে, কিন্তু একটা অংশ তো নিশ্চয় সমর্থন আছে, তো তারা কাকে ভোটটা দেবেন? নিশ্চয়ই তাদেরকে ভোট দেবেন না, তারা তাহলে শাসককে ভোট দেবে না। ভোট হবে না, এবং আমার ধারণা ভোটের আগে একটা বিরাট গন্ডগোল, মানে ভোটের আগে মনে হচ্ছে আবার একটা ওই আপনাদের স্বাধীনতার ডাক হয়তো আসতে পারে, মানে আবার একটা গন্ডগোল হয়ে আবার হয়তো কেউ দেশ ছাড়া। আর একটা আমার মনে হচ্ছে ভোটের আগে আপনাদের বাংলাদেশে আরো একটা বিপ্লব হবে, এবং সেখানে ইউনুস ভার্সেস আদার্স এরকম একটা বিপ্লব হবে। সেখানে দেখবেন ইউনুস রাতারাতি হয়তো ফ্লাইট ধরে আবার স্পেন বা জার্মানিতে হয়তো চলে গেছে।